আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। বেলুড়ে রাজেন সেট লেনে হেলে পড়েছে বহুতল আবাসন। 6 মাস আগেই তৈরি হয়েছে এই আবাসন। আতঙ্কে ঘর ছেড়েছেন আবাসনের বাসিন্দারা। ঘটনাস্থলে বেলুর থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আতঙ্কের কারণে ঘর ছেড়েছেন আবাসনের বাসিন্দারা। 6 মাস আগেই তৈরি করা হয়েছিল এই আবাসন বলে জানা যাচ্ছে। বেলুড়ে রাজেন সেট লেনে হেলে পড়েছে এই আবাসন। দেখতে পাচ্ছেন সেই আবাসনের ছবি। 6 মাস আগেই তৈরি হয়েছিল এই আবাসন। ইতিমধ্যেই আতঙ্কে ঘর ছেড়েছেন আবাসনের বাসিন্দারা। ঘটনাস্থলে বেলুর থানার পুলিশও পৌঁছেছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি খবর রয়েছে? স্থানীয়রা কি বলছেন, মানে যারা আবাসনের বাসিন্দারা তারা কি বলছেন এই বিষয়ে? দেখো স্বর্ণালী, অত্যন্ত বিপজ্জনক অবস্থায় বিল্ডিংটা রয়েছে। গতকাল রাত্রির থেকে বোঝা গেছে একেবারে বিল্ডিং এর মাঝখানে বসে গেছে এবং বিল্ডিং এর চারপাশে একবারে ফাটল দেখা দিয়েছে বড় বড়। অর্থাৎ নতুন ভাবে তৈরি হয়েছে বিল্ডিং। 6 মাস হলো এই বাসিন্দারা, তারা যারা কিনেছে এই ফ্ল্যাটের বহুতল বিল্ডিং G+4 ফ্ল্যাটে, তারা একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে। যতটাই বিপজ্জনক, এতটাই ঢাল হয়ে গেছে। তারা বিল্ডিং থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা আসবাবপত্র নিয়ে তারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ যদি বিল্ডিংটা ভেঙে পড়ে বড়সড় বিপদ ঘটবে। বিপদ আরো রয়েছে, বিল্ডিং এর দুপাশে টালির বাড়ি রয়েছে। যে টালির বাড়িতে যদি ভেঙে পড়ে, সেই টালির বাড়ির যারা বাসিন্দা তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বেলুর থানার পুলিশ এসছে এবং বালি পুরসভার আধিকারিকরা এসছে, সিভিল ডিফেন্সের আধিকারিকরা এসছে। পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। যেভাবে বেআইনিভাবে এই বিল্ডিংটা তৈরি হয়েছে, ভিটে কোনো রকম ভাবে শক্তপোক্ত ভাবে করা হয়নি, যে কারণে ভিটের কাছ থেকে দেখা যাচ্ছে বিল্ডিংটা একদম বসে গেছে এবং ফাটল দেখা দিয়েছে এবং আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। এখান দিয়ে হাজার হাজার মানুষ, স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াত করে। সেই রোডটা বন্ধ করতে হয়েছে। বেলুর রাজেন সেট লেনের যে রোড, সেই রোডটা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে পুলিশ। বিল্ডিং এর আশেপাশে যেসব বাড়ি সে খালি করে দেওয়া আছে। তুমি জানো গার্ডেন রিচে যেভাবে ঘটনা ঘটেছিল, বহুতল বিল্ডিং ভেঙে পাশের বিল্ডিং এ পড়ে বহু মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই আশঙ্কা প্রকাশ করেই প্রশাসন একেবারেই রিস্ক নিতে চাইছে না, তাই আশেপাশে বিল্ডিং এর সমস্ত মানুষজনকে খালি করে দেওয়া আছে। এবং এই নতুন বিল্ডিং, যে বিল্ডিং এ ঘটনা ঘটেছে, সেখানে 2-3 জন আবাসিক এসে পড়েছিল, তারাও বিল্ডিং ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তবে প্রমোটার এখনো ঘটনাস্থল থেকে পলাতক। নিচে একটি সেলুনের দোকান ছিল, পুজোর সময় জানো সেলুন খোলা থাকে, সেই সেলুনও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিপজ্জনক বাড়ি, যখন তখন ভেঙে যেতে পারে, তাই জন্য পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। বিল্ডিং থেকে সব মানুষজনকে সরিয়ে ফেলা হয়েছে। তবে গাফিলতি যেটা আসছে, প্রমোটার একেবারে বেআইনিভাবে এই প্রমোটিংটা করেছে এবং প্রশাসন থেকে কিভাবে এটা ছাড়পত্র পেল সেই নিয়ে প্রশ্ন আসছে। পুরসভা এই মুহূর্তে তদন্ত করলেও আতঙ্ক ছড়িয়েছে বেলুর রাজেন সেট লেনে। একদম ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আর এবার নজর রাখবো যে খবরের দিকে। বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করছেন। পশ্চিমবঙ্গে সব প্রতিবাদী মানুষদের খুনের চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ায় বিস্ফোরক অর্জুন সিং। আপনাদের জানিয়ে রাখি, নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করছেন, খুন করার চক্রান্ত করছেন, এমনটাই অভিযোগ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানেই তার এমন বিস্ফোরক মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করছেন। কথা বলবো এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, ঠিক কি মন্তব্য করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এ বিষয়ে? দেখো, শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়েছিল ভাটপাড়া মেঘনামোড় অঞ্চল। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ও বোমা চালানো হয় বলে অভিযোগ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন অর্জুন সিং। তিনি বলেন যে নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় আমার পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করছেন। এছাড়াও তিনি আরো বলেন যে পশ্চিমবঙ্গে যত প্রতিবাদী মানুষ আছেন তারা প্রত্যেককেই খুন করার চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানি কিন্তু ইতিমধ্যেই ভাটপাড়া এবং জগদ্দলে একটি রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে অর্জুন সিং এর কোনো ভিত্তিহীন কথাবার্তা বলছে। এই ধরনের কথাবার্তার কোনো মানে হয় না, কারণ এইভাবে কথাবার্তা বললে একটি সামনেই দুর্গাপুজো, তারাই কিন্তু এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে অর্জুন সিং এর তরফ থেকে। যদি অর্জুন সিং এর পরিষ্কার দাবি
যে এর আগে এই গতকালের ঘটনা প্রথম নয়, এর আগে একাধিকবার আমাকে এইভাবে খুন করার চক্রান্ত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। 2021 সালে তার উপরে বোমা চালানো হয়েছে, যে ঘটনায় অ্যারেস্ট হয়েছিলেন নমিত সিং নামক এক তৃণমূল কর্মী, যে এখন গতকালের ঘটনাতেও যার নাম জড়িয়েছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে অর্জুন সিং একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই কথাই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত করছেন নবান্নে বসে। শুভজিৎ, এই বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে? দেখো, ইতিমধ্যে সবাইকে জানানো হয়েছে, কিন্তু এই বিষয়ে কারোর কোনো এখনো মন্তব্য পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলা আমরা পর্যন্ত পাইনি, কিন্তু এখনো পর্যন্ত কারোর মন্তব্য পাওয়া যায়নি। যত পাওয়া যায় আমরা অবশ্যই সেইটা দর্শকদের জানাবো। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং। বিষয়ে ঠিক কি অভিযোগ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, শুনবো। একদম ডাইরেক্ট বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মার্ডার করার প্ল্যান করছেন। উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন। পশ্চিম বাংলায় যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন, সবাইকে। আজকে অভয়া কাণ্ডের পরে আজকে 50 দিন 55 দিনের মধ্যে যে ব্যাকফুটে গেছেন মমতা ব্যানার্জি, এখন উনার কাছে একটাই রসায়ন আছে, একটাই কেমিস্ট্রি আছে कि उन्हीं যারা প্রতিবাদী কণ্ঠ আছে, সোশ্যাল সমাজের লোক হোক, সামাজিক লোক হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যারাই সরব হবেন, পলিটিক্যাল লোক হোক, যে পার্টি হোক, এখানে এই আন্দোলনটা তো কোনো পার্টির আন্দোলন নয়, সামাজিক ব্যবস্থার আন্দোলন আছে। তো তাদেরকে সবাইকে জব্দ করে দেওয়ার জন্য উনি এই প্ল্যানটা করেছেন। আপনারা শুনলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কি অভিযোগ, এবং এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তাঁর কি প্রতিক্রিয়া, কি মন্তব্য, শুনব। আর কোন নাটকের ডায়লগ দেবেন, আর কালকে যা ঘটনা তার পারিবারিক সমস্যা সবাই জানে। একই বাড়ি থেকে বেরোচ্ছে, একই জায়গায় গাড়ি রাখে, একই চত্বরে থাকে, সকালে উঠে একটু মহড়া দিয়ে দেয়, মারামারি খেলা, একটুখানি বন্দুক, একটুখানি বোমা, যে বোমাতে কেউ মরে না, তারপরেতে আবার একসঙ্গে খাওয়া দাওয়া, সব ভাই বিরাদরির ব্যাপার। আবার নজর রাখবো কুলতলির দিকে। কুলতলিতে 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। পুলিশ ফাঁড়ি ভাঙচুর, উত্তেজিত জনতার খুন করে সেই নাবালিকাকে খালে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুলতলির মহিষমারি হাট সংলগ্ন কৃপাখালী এলাকার ঘটনা এটি। নাবালিকার পরিবার কুলতলির মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাদের হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জয়নগর কুলতলির রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা, এবং সেই ঘটনার প্রেক্ষিতেই দফায় দফায় যে বচসা হয়, যে সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের। দেখতে পাচ্ছেন যেই ছবি, উত্তেজিত জনতা, তারা হাতে লাঠি নিয়ে, ঝাঁটা নিয়ে কিন্তু তারা পুলিশ ফাঁড়িতে গিয়ে ভাঙচুর চালায়। পুলিশ ফাঁড়ির বিভিন্ন জিনিসে আগুনও লাগিয়ে দেন তারা। কথা বলবো নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, এই ঘটনার আপডেট কি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কোনো নতুন কিছু তথ্য কি সামনে এসেছে? একদম, দেখো সেরকম কোনো নতুন কিছু সামনে আসেনি। তবে যে জায়গা থেকে ওই নাবালিকা উত্তরার সেই জায়গা এখন কিন্তু এই একটু আগে ক্যানিং এসডিপিও নেতৃত্বে ক্যানিং থানা আইসি কিন্তু সেই জায়গাটা পুরোটা কিন্তু যে ঘিরে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু যাতে বাইরে কেউ অনুপ্রবেশ না করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে, এবং চারিদিকে কিন্তু পুলিশ বসানো রয়েছে। ইতিমধ্যে কিন্তু যে জায়গা থেকে এই দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গা কিন্তু পুরোটাই কিন্তু টেপ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু এই মেয়ের যে নিহত বাবা, সেই নিহত বাবাকে দেওয়া হয়েছে পদ্মেদার হাসপাতালে, এবং সেই পদ্মেদার হাসপাতালে কিন্তু সেই নাবালিকার মৃতদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, এবং তার বাবাকে কিন্তু এই সবে কিন্তু তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।
ধন্যবাদ তোমায় প্রিয় গোপাল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি প্রিয় গোপাল মুখোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিল এই নাবালিকা বলে জানা গিয়েছে পরিবার সূত্রে, এবং পরিবারের যেমনটা অভিযোগ যে তারা প্রথমে পুলিশ ফাঁড়িতে গিয়ে যখন অভিযোগ জানাতে যায় তখন হেনস্থা করা হয় তাদের, এবং এই অভিযোগ তারা এনেছেন পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার প্রেক্ষিতেই আজ সকাল থেকেই স্থানীয় জনতা তারা পুলিশ ফাঁড়িতে গিয়ে একদিকে যেমন ভাঙচুরের ঘটনা ঘটান, তার পাশাপাশি পুলিশের সঙ্গে বচসা হয়, সেই ছবিও আপনাদের দেখিয়েছি আমরা। পুলিশের উপর ইট বৃষ্টি করা হয়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা, হাতে লাঠি থেকে শুরু করে বিভিন্ন যে ঝাঁটা থেকে শুরু করে সবকিছু নিয়েই তারা পুলিশ ফাঁড়িতে গিয়ে ভাঙচুর চালায়, এমনকি অগ্নিসংযোগও করা হয় বিভিন্ন জিনিসে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ সুপার তিনি কি বলছেন শুনবো। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে। আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের মহেশমারি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। আমরা গতকাল রাতে 9টার সময় খবর পেয়েছি। খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। যেহেতু মিসিং কেস ছিল, মাইনর মেজ ছিল, সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে, আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে। আপনারা জানেন হয়তো রাত 12:30টার সময় আমরা কমপ্লেন্ট পেয়েছি, 12টা নাগাদ 12:30টায় কেস করেছি। কে লাস্ট দেখেছিল ওদের সঙ্গে কথা বলি, কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই 3-4 ঘন্টার মধ্যে 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। আপনাদের শোনালাম পুলিশ সুপারের কি প্রতিক্রিয়া, এই ঘটনায় কি জানাচ্ছেন তিনি। এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে এই ঘটনায় মূল অভিযুক্ত, এবং এখন নিহত নাবালিকার যে পরিবারের সদস্যদের তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে কুলতলির এই এলাকা। দেখতে পাচ্ছেন যে ছবি, পুলিশ ফাঁড়িতে গিয়ে বিভিন্ন জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। অন্যদিকে পুলিশের সঙ্গে বচসাও হয় তাদের, এমনকি পুলিশের উপর ইট বৃষ্টিও করে উত্তেজিত জনতা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ ফাঁড়ির ভিতরে ঢুকে সেখানে গিয়ে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। ফিরে এলাম বিরতির পর আরো বারণী। একদিকে আমাদের নজর রয়েছে কুলতলির দিকে, অন্যদিকে নিউ টাউনেও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে। নিউ টাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীর ঘটনা এটি। অভিযুক্তকে আটক করে নিউ টাউন থানার পুলিশ। ওই প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। আপনাদের জানিয়ে রাখি, নিউ টাউনের এই ঘটনা। নিউ টাউনে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে, এবং সেই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করেছে ইতিমধ্যেই নিউ টাউন থানার পুলিশ। ওই প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। নিউ টাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীর ঘটনা এটি। একদিকে যখন আমরা দেখছি যে কুলতলিতেও সেখানে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, সেই অভিযোগে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে নিউ টাউনেও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কি অভিযোগ সামনে আসছে, কি ঘটনা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখবো, নিউ টাউনে যে যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী, সেই বিবেকানন্দ পল্লী কিন্তু গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটে 16 বছরের এক নাবালিকাকে কিন্তু ধর্ষণ করে। বাড়ি ফাঁকা ছিল, বাবা মা কাজে বেরিয়েছিল। সেই সুবাদেই কিন্তু প্রতিবেশী এক কাকার বিরুদ্ধে এই অভিযোগ। তার বাড়ি ফাঁকার সময় তিনি কিন্তু গিয়ে কিন্তু জোর জবরদস্তি এই ধর্ষণ করে বলে কিন্তু অভিযোগ পরিবারের তরফ থেকে। এরপরই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউন থানার পুলিশ। পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। দফায় দফায় উত্তপ্ত হয়ে থাকে এই যে নিউ টাউন
টাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী। তারপরে কিন্তু সঞ্জয় হালদার অভিযুক্ত, তাকে কিন্তু ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাকে বারাসাত আদালতে পাঠানো হবে। নিজেদের হেফাজতে নিয়ে নিউ টাউন থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করবে। অভিযুক্ত সেই সঞ্জয় হালদারের কিন্তু বাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে, স্থানীয়দের তরফ থেকে বাড়ি ভাঙচুর করা হয় এবং ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করেছে এই সঞ্জয় হালদারকে নিউ টাউন থানার পুলিশ এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত করছে নিউ টাউন থানার পুলিশ। একদম ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আসছে পরবর্তী খবরে। কার্নিভালের দিন মোমবাতি মিছিলের আবেদন ময়নার বিজেপি বিধায়কের। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের আবেদন। কলকাতা পুলিশের কাছে আবেদন করেও মেলেনি অনুমতি। হাইকোর্টে মামলা দায়ের। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কার্নিভালের দিন মোমবাতি মিছিলের আবেদন ময়নার বিজেপি বিধায়কের। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের আবেদন জানিয়েছেন বিজেপি বিধায়ক। কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে আবেদন করেছিলেন তিনি, কিন্তু তারপরেও মেলেনি অনুমতি। সেই কারণেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি বিধায়ক। হাইকোর্টে মামলা দায়ের। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কার্নিভালের দিন মোমবাতি মিছিলের আবেদন ময়নার বিজেপি বিধায়কের। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের আবেদন তার। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিদুষ কান্তি নাগ। বিদুষদা, বিজেপি বিধায়কের ঠিক কি আবেদনের বিষয়ে কি জানা যাচ্ছে? ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কার্নিভালের দিন তিনি কলেজ স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত তিনি একটি মোমবাতি মিছিল করতে চান আরজিকরের ঘটনার প্রেক্ষিতে, কিন্তু কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো সত্ত্বেও সেই আবেদন মঞ্জুর করেনি কলকাতা পুলিশ। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। পাশাপাশি দ্রুত শুনানির আবেদন জানালে বিচারপতি জানিয়ে দেন যে এই মামলার ডিটারমিনেশন অর্থাৎ রেগুলার বেঞ্চ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ সোমবার দিন ওই বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিদুষ কান্তি নাগ। আমাদের জানিয়ে রাখি, কলকাতা পুলিশের কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছেন বিজেপি বিধায়ক। হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। কলকাতা পুলিশের কাছে আবেদন এই মিছিলের অনুমতি চেয়েছিলেন তিনি, কিন্তু সেই অনুমতি না পেয়েই হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক। পুজোর ছুটিতে একাদশ শ্রেণীর জন্য অনলাইনে ক্লাস। অনলাইন ক্লাসের সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তিও জারি হয়েছে ইতিমধ্যেই। সিলেবাস শেষ করার জন্যই এই সিদ্ধান্ত, এমনটাই জানানো হয়েছে সংসদের পক্ষ থেকে। পুজোর ছুটিতে একাদশ শ্রেণীর জন্য অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তিও জারি হয়েছে ইতিমধ্যে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে বিষয়, ঠিক কি বিজ্ঞপ্তি? দেখো, জানিয়ে রাখি যে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত উচ্চ মাধ্যমিকের স্তরে, বিশেষ করে একাদশ শ্রেণীর যে সেকেন্ড সেমিস্টার, সেই সেকেন্ড সেমিস্টারের জন্য অনলাইনে শিক্ষক শিক্ষিকারা ক্লাস নিতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং সেটি জারি করার মূল কারণ, এবছর একাদশের যে পাঠ্য বই, সে পাঠ্য বই বহু স্কুলে অনেক দেরিতে পৌঁছেছে, বিশেষ করে গ্রাম্য মফস্বলের বিভিন্ন এলাকাতে। ফলে সেখানে সিলেবাস শেষ করাটা কিন্তু সম্ভব হয়নি। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে, যেহেতু এর পরেই আবার সেমিস্টারের দ্বিতীয় পরীক্ষা, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে সামনের বছরই মার্চে, ফলে সেইখানে দাঁড়িয়ে তার আগে সিলেবাসে যেগুলো ত্রুটি রয়েছে বা খামতি রয়েছে বা শেষ হয়নি, সেগুলো যাতে শেষ করা যায়, সেই কারণেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এগুলো স্কুলের উপরে ছাড়া হয়েছে, যেহেতু প্রশ্নপত্র স্কুল করে থাকে, তাই এক্ষেত্রে যেসব স্কুলের সিলেবাস শেষ হয়নি তারা কিন্তু এই দিনগুলোতে, অর্থাৎ 21 থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ কালী পুজো থেকে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর যে মাঝখানের সময়, সেখানে তারা অনলাইন ক্লাস করাতে পারেন চাইলে। এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।
আপনাদের জানিয়ে রাখি, পুজোর ছুটিতে একাদশ শ্রেণীর জন্য অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যে। আরো 12 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।